অনেক মায়েরা আমার কাছে আসে এবং তারা যখন মোস্ট অফ দা সময় তারা যখন ডায়াবেটিসে আক্রান্ত হয় এবং সেটা কখন, সেটা হচ্ছে গর্ভ অবস্থায়। অর্থাৎ কথা বলছি, গর্ভ অবস্থায় যখন আপনার ডায়াবেটিস ধরা পড়বে তখন বেসিক্যালি আপনি কি করবেন। আসসালামু আলাইকুম, আমি নিগার সুলতানা। আমি একজন পুষ্টিবিদ। আমি লাইভ স্প্রিং এ কর্মরত আছি। এখানে আসলে আমি শুধু ডায়াবেটিস নিয়ে কথা বলবো না, মায়েরা যে ভুলটা করে থাকে সেটা নিয়ে ওভারঅল একটা আলোচনা করব। সেটা হলো যে মায়েরা যেটা করে, যে অনেক মারা আমার কাছে যখন কাউন্সিলিং নিতে আসে এবং মায়েরা মন খারাপ করে বলে যে যখন আমি কনসিভ করেছিলাম আমি প্রচন্ড রকম খুশি ছিলাম, কারণ এই যে বছরের পর বছর আমি আমার ওয়েটটা মেনটেন করার জন্য ডায়েট করছিলাম, তখন আমি ভেবেছি যে আমি এখন কনসিভ করেছি, আমি এখন ইচ্ছা মতো খেতে পারবো। এবং আপা জানেন, আমি একদিনে 5টা আইসক্রিম খেয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই কনসেপ্টটা আসলে আপনি কতটুকু সাপোর্ট করেন যে একদিনে আমি 5টা আইসক্রিম খেয়েছি? কোনো জিনিসই কি আপনার শরীরের জন্য অতিরিক্ত পরিমাণে ভালো? এখন আপনি গর্ভবতী হয়েছেন, আমরা যা খুশি তাই খাবো, এই কনসেপ্টটাকে কি আপনি সাপোর্ট করেন? অবশ্যই না। আপনি গর্ভবতী, অর্থাৎ আপনার খাবারে আরো বেশি যে চেঞ্জটা আনতে হবে সেটা হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। কারণ শুধুমাত্র এখন আপনি না, আপনার সাথে আপনার সন্তানও জড়িত। এই যে আজকে উন্নত বিশ্বে আমরা ঢুকেছি, এখানে বাচ্চার এডিএইচডি সমস্যা, বাচ্চাদের ডিপ্রেশন জনিত সমস্যা, বা অনেক ছোট বাচ্চা আজকাল 10 বছর 12 বছর বয়সে ডায়াবেটিস চলে আসছে। এটার জন্য কিন্তু আমরা শুধুমাত্র বাচ্চা পেট থেকে বের হয়ে জাঙ্ক ফুড খাচ্ছে, সে শুয়ে বসে থাকছে, শুধুমাত্র একঘেয়ে ভাবে আমরা বাচ্চাকে এটাকে দোষ দিতে পারি না। এটার জন্য কিন্তু আমরা মায়েরাও দায়ী। সো জিনিসটা হচ্ছে কি, আপনি পেটে থাকতে আপনার ডায়েটটা কিভাবে মেনটেন করছেন তার উপরেও কিন্তু আপনার বাচ্চার পরবর্তী আহ তার জীবনটা কেমন হবে সেটা নির্ভর করছে। তাই সবার প্রথমে মায়েদের যে ধারণা আমি কনসিভ করেছি এবং যা খুশি তাই খাবো, এক বসায় আমি 1 প্যাকেট মিষ্টি খেয়ে ফেলবো, এই ধারণা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। সবার প্রথমে আমি বলবো যে চিনি আপনার জীবন থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। যদি আপনার চিনি জাতীয় কোনো জিনিসের ক্রেভিং হয়, সেক্ষেত্রে আপনি খেজুর খান, কিশমিশ খান, মিষ্টি কোনো ফল খান, সেটা আপনাকে অনেক হেল্প করবে। দ্বিতীয়ত, যেটা প্যাকেটজাত সব রকম খাবার আপনাকে বাদ দিয়ে দিতে হবে। অনেকে বলে থাকে যে প্যাকেটজাত ট্যাংটা, অনেকে মনে করে যে বাইরে থেকে আসছে, পুষ্টিগুণে ভরপুর, আমি ভিটামিন সি পাচ্ছি। অবশ্যই ট্যাংটা আপনার শরবত হিসাবে এটা ইউজ করা যাবে না। অনেকে এটা ইউজ করে থাকে, এটাকে আমি একেবারেই ডিসকারেজ করব। ট্যাংটা আসলে আমাদের শরীরের জন্য তেমন কোনো উপকার বয়ে আনবে না। তারপরে যেটা হচ্ছে যে প্যাকেটজাত খাবার, প্যাকেটজাত খাবার আমাদেরকে একেবারেই বাদ দিতে হবে। অর্থাৎ আপনি হয়তো লাইফস্টাইলটাকে সহজ করার জন্য আমরা সসেস, নাগেটস, বিস্কুট এগুলো খাচ্ছি, এগুলো যেমন আপনার জন্য উপকারী না, আপনার বাচ্চার জন্য উপকারী না। তারপরে যে ভুলটা আমরা করে থাকি যে আমরা প্রচন্ড রকম বেড রেস্টে চলে যাই, এটা কিন্তু আসলে আমরা একেবারেই সাপোর্ট করি না। আপনাকে যদি ডাক্তার সাধারণভাবে বলে থাকে যে আপনি কোনো কাজকর্ম করবেন না, আপনার শারীরিক সমস্যা আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আসলে বেসিক্যালি বেড রেস্টে যাবেন না। প্রেগনেন্সিতে যত বেশি হাঁটাচলা করবেন আপনার শরীর তত বেশি ভালো থাকবে। এবং অনেকে বলে থাকে যে কাঁচা কোনো খাবার প্রেগনেন্সিতে আপনি খাবেন না। এটা বলার কারণ হচ্ছে যে কাঁচা খাবারে আসলে কিছু উপাদান থাকে যেটা আপনার বাচ্চার ক্ষতির কারণ হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, বা হচ্ছে যে হতে পারে ব্যাকটেরিয়া আছে, সে কারণে কাঁচা খাবার না খাওয়াটাই ভালো। এবং অনেক অনেক সময় বলতে পারি যে শাকসবজি বা ফলমূলের ক্ষেত্রে, সালাদের ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ব্যাকটেরিয়া বা এগুলো তো আমি কাঁচা খাচ্ছি, সেক্ষেত্রে কি করব? সেটা আমি বলবো যে এটা খুব ভালো করে আপনাকে বাইরে থেকে এনে আপনাকে লবণ পানিতে অথবা ভিনেগার পানিতে এগুলো কিছুক্ষণ 15 থেকে 20 মিনিট চুবিয়ে রেখে এই খাবারগুলো আপনাকে খেতে হবে। এটা শুধুমাত্র প্রেগনেন্ট মা না, এটা যে কোনো বয়সের যে কোনো মানুষের জন্য আমি সাজেস্ট করব। কারণ আজকাল আমাদের দেশে তো অর্গানিক জিনিস পাওয়া যাচ্ছে না, বা যে কোনো জিনিস আসলে ভালো ফলনের জন্য আসলে বেসিক্যালি সার বা কীটনাশক ইউজ করতে হয়। তাই জিনিসটাকে আসলে আপনার বাসায় এনে ভালো করে ধুয়ে খাওয়াটাই বেটার। এবং অনেকে ভাবে যে কলিজা খাওয়া যাবে কিনা বা টিনজাত খাবার খাওয়া যাবে কিনা। হ্যাঁ, টিনজাত খাবার যেটা হচ্ছে যে আমরা টুনা ফিশ, সামুদ্রিক মাছ এগুলো বলে থাকি। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে সেটা যদি টিনজাত হয়, সেটা যেটা হয় যে এর মধ্যে প্রচুর প্রিজারভেটিভ থাকে, কারণ এটা কিন্তু আপনার রেডি অবস্থায় আসছে, আপনি এটা খুলেই খেতে পারবেন। তো এই খাবারটা আপনার জন্য খুব বেশি
ভালো না। তো আমরা জীবনটাকে সহজ করার জন্য আমার ভিডিও দেখে মনে হতে পারে যে আমি জীবনটাকে হয়তো কঠিন করে দিলাম, অনেক কিছুই মানা করে দিচ্ছি, তাহলে করবোটা কি? আপনারা যদি কোনো ডায়েট চার্ট সাজাতে না পারেন, যদি খুব বেশি সমস্যা হয়, শুধু ছোট্ট একটা টিপস থাকছে মায়েদের জন্য, সেটা হচ্ছে ঘরের খাবার খান। খুব নেসেসারি না আপনাকে জাঙ্ক ফুড খেতে হবে, বাইরের খাবারটা খেতে হবে। আপনি 3 বেলা খান। অনেকে ভাবে যে বাচ্চা পেটে আসলে আমাদেরকে হয়তো প্রচুর খাবার খেতে হবে, এটা না। যেটা হচ্ছে আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। সো আপনি 3 থেকে 4 বেলা ঘরের খাবার খান। এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। কিছু খাবারের নাম বলে দিচ্ছি যেগুলো খেলে আপনি আসলে আপনার সারাদিনের খাবারটা সাজিয়ে নিতে পারবেন এবং ঘরের খাবারে কি রাখবেন সেটা আপনি বুঝতে পারবেন। সবার আগে আসি প্রোটিন জাতীয় খাবারে, সেটা হচ্ছে মাছ, মাংস, ডিম। অবশ্যই প্রেগনেন্সি অবস্থায় দিনে 2টা ডিম রাখবেন, কিছু মাছ রাখবেন, মাংস চাইলেও রাখতে পারেন। মাছ মাংসের বাইরে প্রোটিনের আরো উৎস হচ্ছে ডাল। ডাল জাতীয় খাবার আপনি দিনে 1 বাটি রাখতেই পারেন। ওই যে মায়েদের একটা ক্রেভিং হয় কি খাবো কি খাবো, সেক্ষেত্রে ডালের 1 বাটি ঘন স্যুপ কিন্তু এই ক্রেভিংটা থেকে আপনাকে মুক্তি দেবে। এছাড়া আপনি রাখতে পারেন মাংসের তৈরি বিভিন্ন খাবার, সেটা বাসায় তৈরি হতে হবে অবশ্যই। সেটা আপনি কাবাব করতে পারেন, মাংসের পাকোড়া করতে পারেন। তো দেখেন, শুধুমাত্র মাংস থেকে মাছ থেকে কিন্তু আমি বিভিন্ন ভ্যারাইটির খাবার আপনাকে বলছি। এছাড়া যদি বাদাম জাতীয় খাবারের কথা আমরা চিন্তা করি, বাদাম জাতীয় খাবার অবশ্যই আপনাকে দিনে 2 মুঠের পরিমাণ রাখতে হবে। সাথে আপনাকে বিভিন্ন রকম সিডস অর্থাৎ বীজ, যেমন সূর্যমুখী, মিষ্টি কুমড়া, তিসি, চিয়া সিড, এই ধরনের সিড গুলো আপনি 2 মুঠ পরিমাণ আপনার খাবারে অ্যাড করবেন। এছাড়া দুধ জাতীয় খাবার আপনাকে 2 বেলা রাখতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। তো আমি যে খাবারগুলোর কথা বললাম, এগুলো যদি ভ্যারাইটি উপায়ে আপনি সারাদিনে খান, তো বেসিক্যালি আপনার ওই ক্রেভিংটা হবে না যে আমি বাইরে থেকে কি খাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।